আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বোতাম। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। আজকের ব্যাপারটা যা ঘটল তা আমার পক্ষে বেশ একটু আশ্চর্যজনক। সাধারণত জীবনে এমন ঘটনা বেশি ঘটে না। সেদিন বেলা 10টার সময় ছোকরার দল আমাকে এসে ধরলে। আদিবাসীদের নেত্রী এলিসাবা কুই আজ জেল থেকে মুক্তি পাবেন। কংগ্রেস গভর্নমেন্ট কার্যকর গ্রহণ করার পরদিনই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এলিসাবা কুইকে মুক্তি দেওয়াই তাদের সর্বপ্রথম কাজ। এই সংবাদ খবরের কাগজ মারফত বিহারের অনেকেই অবগত আছেন। সেই জন্য আমাকে মোটরটা দিতে হবে। আমি জানতাম না এলিসাবা কুই রাঁচি জেলে আছেন। সানন্দে সম্মতি দিলাম। কিন্তু ওরাই যখন বেলা 2টোর সময় আমার কাছে এসে জানালে এবার মোটর দিতে হবে, তখন হঠাৎ আমার মনে পড়ল ড্রাইভার ছুটি চাওয়াতে তাকে ভুলে ছুটি দিয়ে ফেলেছি। সুতরাং নিজেই মোটর চালিয়ে নিয়ে এলাম জেলের ফটকে। বেলা 2:10 সময় এলিসাবা কুই জেলারের সামনে গেটে দাঁড়ালেন। খুব বেশি ভিড় না হলেও খুব কম লোকও যে এসেছিল তাও নয়। গণ্যমান্য লোক অনেকেই উপস্থিত ছিলেন। 2-3টি এমএলএ, বিখ্যাত কংগ্রেস নেতা হরজীবন পাঠক, ধনী ব্যবসায়ী নেমি চাঁদ, বাঙালি বড় উকিল প্রভাত রায়, তার জামাই ডক্টর নিহার মিত্র ইত্যাদি। জনতা এগিয়ে গেল। এলিসাবা কুইয়ের গলায় মালা দিয়ে তাকে আমার মোটরে নিয়ে এসে উঠালে। একটু পরেই আমি মোটর ছেড়ে দিলাম। আমার বাড়ি হিমু ময়দানের কাছে, জগন্নাথপুরের রাস্তার খানিকটা এইদিকে। জেল থেকে অনেকখানি চলে এলাম মোটর হাঁকিয়ে। সঙ্গে কেবল হরজীবন পাঠক, 2টো ছোকরা কংগ্রেস করবি। ওরা বললে, কোথা নিয়ে যাচ্ছেন? বললাম, গরিবের বাড়িতে মাননীয় নেত্রীর জন্য ও আপনাদের জন্য সামান্য একটু চায়ের জোগাড় করেছি, এই মাত্র। এই যা। একটি ছোকরা বললে, উনি তো চা খান না। এসে বললাম, জল খাবেন না হয় দয়া করে। পেছনের সিটে দেশনেত্রীর মৃদু হাসির শব্দ শুনতে পেলাম। যারা দেশনেত্রী এলিসাবা কুইয়ের নাম বা কথা শোনেননি বা ভালো জানেন না, তাদের অবগতির জন্য 2-একটা কথা এর সম্বন্ধে বলি। এলিসাবা রাঁচি এবং সিংভূমের বন্য আদিবাসীদের নেত্রী। বাংলাদেশ বা অন্য স্থানের নাম তত কেউ শোনেননি, কারণ বিহারের অনেক বিষয় বাংলার পাঠক উদাসীন। কিন্তু রাঁচি সিংভূম জেলার অধিবাসীদের কাছে এলিসাবা কুইয়ের নাম ইন্দ্রজালের কাজ করে। গত 1942-এর অগস্ট আন্দোলনের সময় লোহারডগা থেকে যশপুর স্টেটের সীমান্ত পর্যন্ত পালামৌ জেলার সমগ্র বন্য অঞ্চলে 2 মাস কাল একটি স্বাধীন রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ গভর্নমেন্টের হাত সেখানে অচল ও পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল। প্রত্যেকটি থানা, বাংলো, প্রত্যেকটি ফরেস্ট রেস্ট হাউস এই স্বাধীন গভর্নমেন্টের কাছারি, থানা ও কর্মচারীদের থাকবার স্থানে পরিণত হয়েছিল। এই স্বাধীন গভর্নমেন্টের নেত্রী ছিলেন এই এলিসাবা কুই। লোহারডাঙ্গা হতে বুঞ্জিগড় হয়ে যে বাস ঝারসাগুড়া ও সম্বলপুর যায়, 3 মাসকাল তাদেরই লাইসেন্স পত্রে সই নিতে হয়েছিল এই স্বাধীন গভর্নমেন্টের কর্মচারীর কাছে। এই 3 মাস একটি চুরিও হয়নি এই অঞ্চলে। একটা পয়সাও কেউ ঘুষ নেয়নি। 12ই অগস্ট লোবরা অভ্রখনির মালিক মিস্টার স্পিড প্রথমে খবর পান যে বিপ্লবী দল 6টা থানা পুড়িয়েছে, টেলিগ্রাফের তার কেটেছে, রাস্তার ঘাঁটি বসিয়েছে, রাঁচি লোহারডগা রেলপথ উপড়ে তুলে ফেলেছে। বন্য গ্রামগুলোতে হো বা ওরাও মণ্ডলীরা নিজেদের হাতে শাসন ভার তুলে নিয়েছে। অভ্রখনির আদিবাসী মজুরেরা কাজ বন্ধ করে দিয়েছে এবং সম্ভবত তাকে এবং তার পরিবারবর্গকে খুন করে ফেলবে। এই ব্যাপারে বাকি অংশটুকু আমি মিস্টার স্পিডের ম্যানেজার মিস্টার শর্মার কাছেও শুনেছিলাম। আমি নিজে রাঁচিতে অনেক দিন ধরেই কন্ট্রাক্টরি ব্যবসা করি। রাঁচি শহরে আমার অফিসও আছে। আমার বাড়ি গাড়ি সবই এই কন্ট্রাক্টরি ব্যবসার দৌলতেই। মিস্টার স্পিডের খনিতে আমি মাঝে মাঝে জিনিসপত্র সরবরাহ করেছি। ওদের কোম্পানির নাম জন স্পিড অ্যান্ড কোম্পানি। অনেকগুলো অভ্র ও বক্সাইট খনির মালিক। 12ই অগস্ট সন্ধ্যাবেলায় স্পিডের বাংলোতে খবর এলো বহু লোক জড়ো হয়ে আসছে বাংলো পুড়িয়ে দিতে। সাহেবের স্ত্রী এবং তার 2 মেয়ে সে সময় বাংলোতে ছিল। রাত্রে বহু চেষ্টা করেও পালানোর ব্যবস্থা করা গেল না।
সকালবেলা একটা লরি জোগাড় করে ওরা মালপত্র ওঠাচ্ছে। আধ ঘন্টার মধ্যে লরি ছেড়ে বুঞ্জিগড়ের পথে ওরা ঝাড়সাগুড়া বা সম্বলপুরে পালাবে। এমন সবাই দুইজন একখানা মোটরে এসে নামলে। একজন সাহেবের হাতে একখানা চিঠি দিলে, তাতে কড়া হুকুম দেওয়া হয়েছে সাহেবকে যে সে যেন স্থান ত্যাগ করার চেষ্টা না করে, করলে বিপদে পড়বে পথে। যেখানে আছে সেখানে থাকলে সে সম্পূর্ণ নিরাপদে থাকবে। এর দায়িত্ব নিচ্ছে পালামু কংগ্রেস সরকার। চিঠিতে সই আছে এলিসাবা কুইয়ের। লোক দুটো চিঠি দিয়ে মোটরে উঠে চলে গেল। সাহেব ভয় পেয়ে লরি থেকে মালপত্র নামাতে লাগলো। যাওয়া বন্ধ হয়ে গেল। বেম সাহেব তো কাঁদতে লাগলো। বড় মেয়েটি একটি রিভলভার নিয়ে বারাংলোর বারান্দায় চেয়ার পেতে বসে রইল। ঠিক এই সময় মিস্টার শর্মা একটা লরি নিয়ে হাজির। তিনি পাথর ভাষা থেকে এই লরিখানা অনেক কষ্টে জোগাড় করে এনেছিলেন সাহেবদের যাওয়ার সুবিধের জন্য। মিস্টার শর্মা অবাক হয়ে বলে, নাকি মালপত্র নামাচ্ছেন কেন, যাবেন না? সাহেব কিছু বলার আগেই বড় মেয়েটি রাগের সুরে বললে, ওহ, দিস ব্ল্যাক কার্স, ডু ইউ নো হোয়াট দে হ্যাভ বিন আপ টু? কি? আস্ক ড্যাডি, আই এম হেয়ার টু শুট দেম লাইক পিগস ইফ দে ডেয়ার শো দেয়ার ব্ল্যাক ফেসেস। ঠান্ডা হো মিশি বাবা, তোমার বাবাকে কই? দাঁড়াও আগে শুনি। মিস্টার স্পিড বাইরে এসে হাতের চিঠিখানা নেড়ে শর্মাকে দিয়ে বললে, হ্যালো শর্মা, see this black Congress devils are their dirty thieves even here. দেখি কি ব্যাপার? And see how ungrateful these black dogs are. We teach them, we make them what they are. See this black woman with the funny name from the Old Testament intimidating me as if she is the মিস্টার শর্মা চিঠি পড়ে হেসে বললেন, এরা তো ভালোই বলেছে। এলিসাবা কুই আদিবাসীদের নেত্রী। সেবার রামগড় কংগ্রেসে দেখেছিলাম। বেশ সুন্দর চেহারা। আদিবাসী ওরা ও মুন্ডা কোলেরা একে বড্ড মানে। উনি ওদের জন্য গ্রামে স্কুল করেছেন, হাতের কাজ শেখাচ্ছেন। আর আমরা করিনি? করবে না কেন সাহেব? তোমরাও তোমাদের মিশনারিরাও অনেক কিছু করেছে এদের জন্য। কিন্তু একটা দোষ তোমরা করেছো বা মিশনারিরা করেছে, সেটা হচ্ছে তাদের নিজের জাতি বা নিজের পিতৃপুরুষের ধর্মের প্রতি একটা অশ্রদ্ধার ভাবও সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছো তাদের মনে। তার মধ্যে কি খারাপ আছে? ভূত পুজো গাছ পুজো ছাড়িয়ে আমরা ভালোই করেছি না খারাপ করেছি? কি বলতে চাও তুমি? তারা বড় শাল গাছ দেখে তার তলায় মারাংবঙ্গা অর্থাৎ অরণ্যদেবের পুজো করে। বড় পাহাড় দেখে তার তলায় জিয়াংবঙ্গা অর্থাৎ পর্বত দেবতার ফেটিস ওয়ার্শিপ। তোমার আমার পূর্বপুরুষও একদিন ফেটিস ওয়ার্শিপ করতে ছাড়িনি। বেদে তার প্রমাণ আছে। তোমাদের পুরোনো দিনের ধর্মের মধ্যে তার প্রমাণ আছে সাহেব। ওসব কথা ছেড়ে দাও। এখন কি করতে চাও বলো? লরি রওনা করব। কি করবে কংগ্রেস কুকুরেরা? সাহেবের কথা শেষ হতে না হতেই একখানা লরি এসে দাঁড়ালো বাংলোর সামনে। লোক বোঝাই লরি। কংগ্রেসের পতাকা উঠছে। জনাত্রিশেক লোক হুড়মুড় করে এসে ঢুকলো ফটক ঠেলে। মুখে তাদের বন্দে মাতারাম ইনকেলাব জিন্দাবাদ ধ্বনি। সাহেব ও মিস্টার শর্মার মুখ পাংশবর্ণ হয়ে গেল। এবার এরা বোধহয় সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলে ঘরে আগুন দিয়ে চলে যাবে। কিন্তু গাড়ি থেকে দলের পুরোভাগে নেমে এলো একটা ছিপছিপে কালো তরুণী। খদ্দরের শাড়ি পরনে, খালি পা, হাতে মোটা একটা খাতা। তরুণীটিকে দেখে বোঝা যায় সে বা মুন্ডা জাতের মেয়ে, কিন্তু মুখখানা আর চোখ দুটো ভারী সুন্দর। মেয়েটি এসে ইংরেজিতে সাহেবকে বললে, তুমি কি মিস্টার স্পিড, অগ্রখনির মালিক? ইয়েস। কোনো ভয় নেই, তুমি এখানে নির্ভয়ে থাকো, কিন্তু এখান থেকে বেরোবার চেষ্টা করবে না। পথে অনেক ভয়। তোমাদের মেরে ফেললে তার দায়ী হবে না গভর্নমেন্ট। তুমি কি করে জানলে? তুমি কে? আমি স্বাধীন পালামো অধিবাসী কংগ্রেস গভর্নমেন্টের প্রেসিডেন্ট। আমার নাম এলিসাবা কুই। ইস্তাহারে আমারই নাম আছে। পথে বেরোলে বিপদের সম্মুখীন হবে, তার জন্য আমার গভর্নমেন্ট দায়ী হবে না বলে রাখছি। তোমাদের ভালোর জন্যই বলছি, শোনো না শোনো, তোমাদের খুশি। বারান্দায় দাঁড়িয়ে স্পিড পরিবারের মেয়েরা এই ব্যাপার দেখছিল।
ওরা যখন মোটরে উঠে চলে গেল তখন সাহেবের বড় মেয়ে ঠোঁট উল্টে তাচ্ছিল্যের ভঙ্গিতে বললে, মাই গভর্নমেন্ট। সাহেব বললে, I ought to talk to this bully ram into her stupid noddle that she is a blockhead and fool. মিস্টার শর্মা চুপ করে রইলেন। তার মুখ দেখে মনে হচ্ছিল সাহেবদের কথা তার ভালো লাগছে না। তিনি সবিনয়ে বুঝিয়ে বললেন, সাহেব, এখন বাংলো ছেড়ে পথে না বেরোলেই ভালো হবে। সত্যি এই অঞ্চলে ব্রিটিশ শাসন ভেঙে পড়েছে। তিনি তার অনেক লক্ষণ দেখেছেন রাস্তায়। সাহেব বললে, এখানে থাকলে কিচ্ছু হবে না। না, আমার তাই মনে হয়। ওদের কথায় বিশ্বাস কি? আমার মনে হয় ওদের কথা বিশ্বাস করা যেতে পারে। আমাদের সঙ্গে তুমি কি থাকবে এখানে? যদি বলেন থাকবো। পাথর বাসাতে কত টাকা মজুদ? এই 9,000-এর উপর। ব্যাংকে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, পথ ঘাট বন্ধ। টাকা এইখানে নিয়ে এসো, আর 4টা বন্দুক আনবে এখানে। আনতে ভয় হয়, পথে টাকা নিয়ে বেরোতে পারবো না। 7 মাইল রাস্তা বন জঙ্গলের ভেতর দিয়ে। আচ্ছা চলো, আমি যাচ্ছি বন্দুক নিয়ে, টাকা আজই নিয়ে আসি। না সাহেব, তাতে বিপদ বেশি। আমি একা যাই। লোকজন কেউ কাজ করতে চাইছে না, প্রায় সবাই পালিয়েছে। যারা আছে তাদেরও ঠিক বিশ্বাস করা যায় না। মিস্টার শর্মা পাথর বাসা খনিতে চলে যাওয়ার পরে 2 দিন কেটে গেল। সাহেব চিন্তিত হয়ে পড়ল। ব্যাপার কি? ম্যানেজার কি টাকা নিয়ে ভাগলো নাকি? মেম সাহেবের সঙ্গে পরামর্শ করে সাহেব বন্দুক নিয়ে নিজের লরি চালিয়ে বেরিয়ে গেল। 3 মাইল দূর থেকে জঙ্গলের পথে দেখলে কি আশ্চর্য দৃশ্য! মিস্টার শর্মা হেঁটে আসছেন, সঙ্গে সঙ্গে একজন লোক তার সাইকেল ঠেলে নিয়ে আসছে। তার চারিধারে ঘিরে 7-8 জন কংগ্রেস পুলিশ। সাহেব লরি থামিয়ে দিলে দলের সামনে। জিজ্ঞেস করলে, কি ব্যাপার মিস্টার শর্মা? শর্মার ডান হাতে বাঁধা ব্যান্ডেজ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তিনি বললেন, তিনি যা বললেন তার ভাবার তো এই, পাথর ভাষায় কুলিদের সর্দার তাকে আক্রমণ করে টাকাটা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তারা বলে, সাদা ভূতের রাজত্ব শেষ হয়ে গেছে, ওদের টাকা এখন আমাদের। দাও, আমার টাকা দাও, শেষ করে দেবো কুকুরটাকে। মিস্টার শর্মা ধস্তাধস্তি করে হাতে পায়ে আঘাত পান। পাড়াই পড়তেন। ঠিক এই সময় এরা এসে পড়ে। তাই সাহেব বললে, এরা এরা কে? এদের মধ্যে একজন সাহেবকে উত্তর দিল, কংগ্রেস বিদ্যুৎ বাহিনীর লোক। আরেকজন বলল, আমাদের এলাকার মধ্যে কোনো অরাজকতা হতে দেবো না। সাহেব বললে, টাকা ঠিক আছে মিস্টার শর্মা? ঠিক ঠিক আছে। মিস্টার শর্মা খুব ভালো আর প্রভুভক্ত লোক। সাহেব তাকে বিশ্বাসও করত যথেষ্ট। কিন্তু এই সময় শুধু বিশ্বাস নয়, ওর ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হয়েছিল সাহেবকে। কোনো দিক থেকে একটা আলু কি 1 ছটাক চালও জোগাড় করা সম্ভব হতো না মিস্টার শর্মার সাহায্য ছাড়া। সামান্য জনমজুর চলে গেল, মোটরের ড্রাইভার চলে গেল, মেম সাহেব ও তার 2 মেয়েরা নিজেদের বড় বড় 3টে মুলতানি গরুকে বিচালি কেটে খাইয়েছে। নিজেরা দুধ দুয়েছে, নয়তো গরুগুলো ওই ধাক্কাতে না খেয়েই মরত। 1 মাস 2 মাস, তারপর সব ঠিক হয়ে গেল। এলিজাবেথ কুই ধরা পড়ে গেলেন বাগুন্ডার ঘাটওয়ালি কাছারিতে। দলবল কিছু পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো, কিছু সুন্দরগড় স্টেটের অরণ্য ভূভাগে গা ঢাকা দিলে। এই সেই এলিসাবা কুই। আমরা বাংলোর সামনে মোটর থামিয়ে ওকে এবং বাকি সকলকে নামতে অনুরোধ করলাম। কিছু না, সামান্য একটু চা। আমার বাড়িতে অনেকগুলো মেয়ে এসে জুটেছিলেন এলিসাবা কুইকে দেখার জন্য। শাক পড়লো, উলু পড়লো, খই ফুল ছিটলো। তারপর মেয়েরা হাত ধরে ওকে অন্দরে নিয়ে গেলেন। জনৈক কংগ্রেস কর্মী বললেন, বেশিক্ষণ দেরি করতে পারা যাবে না মশাই, 5টার মধ্যে আমাদের মিটিং আছে, ওনাকে ছেড়ে দিতে হবে। যত শিগগির হয়ে ছেড়ে দেওয়া হবে। একটু বুঝিয়ে বলুন মেয়েদের। এখন যতই বুঝিয়ে বলি না কেন, ফল হবে না। কিছু সময় যাক। বাইরের লোকেদের চা পর্ব মিটে গেল। 8 ঘন্টা সময় কাটলো। আবার ওরা ধরলেন, এই আপনি একটু অন্দরে যান না মশাই, আমরা আর বিলম্ব করতে পারবো না। আমারও আর ইচ্ছে ছিল না দেরি করবার। বাড়ির সামনের লোক ভিড় যেন ক্রমশই জমছে। আমি অন্দরের দরজায় দাঁড়িয়ে শূন্যকে উদ্দেশ্য করে হেঁকে বললাম, কই হলো? এদিকে এরা তাড়াতাড়ি করছেন। কোনো উত্তর নেই। বহু মহিলা কণ্ঠের সম্মিলিত কলরবে অন্দরের সরগরম। কে কার কথা শোনে? অসহায়ের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে গলা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। বললাম, এরা বড্ড ব্যস্ত হয়েছেন, একটু তাড়াতাড়ি। 16-18 বছরের এক কুমারী মেয়ে এসে বললে, কি বলছেন?
ওকে একটু ডেকে দিন, ওকে একটু ডেকে। তুমি কোন বাড়ির মেয়ে চিনতে পারলাম না তো? আমি রজনীবাবুর ভাইজি। ও, তুমি কলেজে পড়ো? হ্যাঁ। বেশ, মাঝে মাঝে এসো কিন্তু। তা ওকে ডেকে দি তা ওকে একটু ডেকে দিতে হচ্ছে, এত দেরি কেন? সে বলল, সবাই অটোগ্রাফ নিচ্ছে, আবার বাণী চাইছে। 20-25টা কলেজের মেয়েই তো এসেছে এখানে। বলেই মেয়েটি ব্যস্ত সমস্ত হয়ে সসম্ভ্রমে একপাশে দাঁড়ালো। এলিসা কুই আগে আগে হাসি মুখে, পেছনে নারী বাহিনী। এই প্রথম প্রথম ভালো করে এলিসাবা কুইকে দেখলাম। এতক্ষণ ব্যস্ততার উত্তেজনার ভিড়ে আমি ভালো করে মুখটা দেখবার সুযোগই পাইনি। আমি চমকে উঠি, হঠাৎ চুপ করে যাই, খুব আশ্চর্য হয়ে যাই। আমার একবারে সামনে যখন উনি এসেছেন, তখন আমি হিন্দিতে বললাম, দয়া করে আসুন বাইরে, বড় তাড়াতাড়ি করছেন এনারা। এলিসাবা কুইয়ের মুখশ্রী অতি সুন্দর। এদেশের আদিবাসী বন্য রমণীদের সুধাম দেহসৌষ্ঠব আর শান্ত পিলব লাবণ্য মাখা মুখশ্রী এখনও তার বজায় রয়েছে। উনিও এই সময় আমাদের দিকে চাইলেন, একটু বেশিক্ষণ আমার দিকেই চেয়ে রইলেন। পেছনে মেয়েদের ভিড়, কিছু বলার সুযোগ হলো না। বাইরে নিয়ে এসে মোটরে উঠবার সময় সুযোগ ঘটল মিনিট খানেকের জন্য। বললাম, বলিবাই ছিলেন বলিবার জঙ্গলে? উনি চমকে উঠলেন, আমার দিকে ভালো করে চাইলেন, ওর মুখে বিস্ময় আর সংশয় মাখানো। বললাম, আপনি সেই, মনে পড়েছে? উনি আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ, আপনি? সব কথাই হিন্দিতে। বললাম, চিনেছেন? মনে আছে সেই ওভারসিয়ার নিকোডেম কারকারটা? মনে পড়ে সেই ওভারসিয়ার নিকোডিম কারকারটা? হ্যাঁ, কাজটা সেরে আসুন, সন্ধেবেলা কথা কইব অনেক। সেই ভালো। সবাই ওকে নিয়ে বেরিয়ে গেল। এলিসাবা কুই, কি আশ্চর্য! শুধু বসে বসে ভাবি, এলিসাবা কুই তো নয়, ওর নাম চম্পু। কি আশ্চর্য লাগছে আমার সমস্ত ব্যাপারটা। 20 বছর আগের কথা। আমি তখন সবে বছর 2 হলো মায়ামতি সার্ভিস স্কুল পাশ করে ভাগ্য পরীক্ষার জন্য বেরিয়েছি। বয়স 22-23। পিডাব্লিউডির সামান্য চাকরি করি। বলিভা থেকে কামার বেড়া পর্যন্ত রাস্তা তৈরি হচ্ছিল ঘন সারান্ডা অরণ্যের মধ্যে দিয়ে। বলিভা একটি বন্য গ্রামের নাম। লোকসংখ্যা হয়তো 50 কি 63, গুণে দেখিনি কখনো, তবে ওই রকমই হবে। গ্রামের সামনে পাহাড়, ডাইনে বায়েও পাহাড়, পেছনে গভীর জঙ্গল। পাহাড় আর জঙ্গলের মধ্যে যে সামান্য সমতল জমি, তাতেই গ্রামের লোকে ভুট্টা, জানার, সাকারকান্দ, আলু, টকপালং, টমেটো চাষ করে। আজ বেশ স্পষ্ট হচ্ছে বলিভা গ্রামের ছবিটা। প্রথম যৌবনের স্বপ্নময় কর্মস্থল। তারপর এই 20 বছরে কত জায়গা দেখলাম। সামান্য রোড সার্ভেয়ার থেকে আমি এখন একজন ধনী কন্ট্রাক্টর। কত কি ঘটে গেল জীবনে, কত অসম্ভব সম্ভব হলো। কিন্তু বলিভা গ্রামের কথা, তার সেই মাকাহোর পেঁপে বাগান, ছোট্ট উৎসরিয়া ঝর্নার কলকল জলস্রোত, বঙ্গা পুজোর প্রকাণ্ড জগহরি শালগাছটা, সন্ধ্যাবেলা মাকাহোর উঠোনের পুরু শাল কাঠের পালিশবিহীন অসমতল বেঞ্চিতে বসে চা পান আর গল্প, কখনো ভুলবো না, কখনো ভুলবো না এসব। বলিভা গ্রামে প্রথম আমার বাসস্থান ছিল না। বলিভা কামারবেড়ার রাস্তা জঙ্গল কেটে তৈরি হচ্ছিল বন বিভাগ থেকে। তাদের কর্মচারীরা পিডাব্লিউডির কাছে আমাকে হাওলাতের চান রাস্তা করবার সময় 3 মাসের জন্য আমাকে হাওলাত দেওয়া মঞ্জুর করা হয়। সেই সূত্রে আমাকে যেতে হয়েছিল 11 মাইল দূরবর্তী জেরাই কেলা থেকে সাইকেল যোগে এসে রোজ কাজ করতে আসতাম। সার্ভের কাজ শেষ হয়ে গেল, রাস্তা তৈরি আরম্ভ হলো। তবুও আমাকে যেতে হতো কতখানি কাজ হয়েছে সেটা তদারক করতে। ভীষণ জঙ্গল, বড় বড় গাছ পড়েছিল রাস্তার জন্য বিভিন্ন জমিতে। কুলিদের গাছ কাটছিল, পাহাড়ের গা কাটছিল রাস্তা বের করতে। বড় বড় পাথরের চাই রাস্তায় এসে পড়ছিল। হো কুলিরা মেয়েরা মাথায় ঝুড়ি নিয়ে পাথর আর মাটি বইছিল। সেই জঙ্গলে বুনো হাতি আর বাঘ ঘুরিয়ে রাত্রে। আমাদের আমাদের নতুন তৈরি রাস্তার উপর বুনো হাতির পায়ের দাগ। কি বিরাট শাল গাছ এক একটা! 150 বছরের 200 বছরের পুরনো কুলি আর কুলিনীরা না বোঝে বাংলা, না বোঝে হিন্দি। ও ভাষা ছাড়া তারা কিছুই জানে না। খাবার কিছু মেলেই না, কেবল মকাই আর জানার। একজন ওভারসিয়ার ছিল, হো খ্রিস্টান, নাম নিকোডিম কারকাট্টা। লোকটা বন বিভাগের কর্মচারী। রাস্তায় কুলিদের কাজ তদারক করতো আর কুলিদের প্রতি কি গালমন্দ মারধর করতো। মেয়ে কুলিদের ওপর এইরকম করছে দেখে
একদিন আমার ভারী রাগ হলো। সে কি অকথ্য ভাষায় গালাগাল, চাবুক উঠিয়ে মারতে যায় মেয়েদের, পাথরের ঝুড়ি বইছে মাথায় নিয়ে দিলে সজোরে ধাক্কা, ঝুড়ি টুড়ি ছিটকে পড়ে গেল একটা মেয়ে কুলি। আমি বললাম, ও কি হচ্ছে? নিকোটিন রেগে বলল, কি কিছু দেখতে পাচ্ছ না? মেয়েদের এমন ধাক্কা দেয়? ছি! ওরা তো কাজ করছে না। তা বলে তুমি মারবে ওদের? যে মেয়েটিকে ধাক্কা মারা হয়েছিল সে দাঁড়িয়ে গায়ের ধুলো ঝাড়ছিল। নিকোডিমের ভয়ে সবাই সেখানে জুজু, কারো কিছু বলবার সাহস নেই। আমি যখন নিকোডিমকে তিরস্কার করছি, তখন অন্য সকলে সপ্রশংসর দৃষ্টিতে আমার দিকেই চেয়েছিল। আমার বকুনি খেয়ে নিকোডিম সেখান থেকে এগিয়ে পাহাড়ের নিচে রাস্তার উবাকে চলে গেল। ব্যাপারটা কিন্তু তক্ষুনি মিটল না। নিকোডিম সেদিন থেকে আমার শত্রু হয়ে দাঁড়ালো। ওসব জঙ্গলের মধ্যে ওদের সাহায্য ভিন্ন খাবার জোগাড় করা খুব মুশকিল। ও গ্রামে বারণ করে দিলে আমি দুধ পাইনি, ডিম পাইনি। বন বিভাগের কর্মচারীর জন্য বলিবাগ গ্রামে গভর্নমেন্টের তৈরি ঘর আছে, সেখানে যাতে আমি রাত্রে আশ্রয় না পাই তার ব্যবস্থাও করলে। ফলে এই দাঁড়ালো, কাজ করতে করতে যদি বেলা হতো, সূর্য অস্ত যাওয়ার জোগাড় করতো পশ্চিমের বন পাহাড়ের ওপারে আমায় সাইকেলে ফিরতেই হতো বন্য জন্তু অধ্যুষিত বনপথ ধরে 11 মাইল দূরবর্তী সেই জেরাই কেলায়। আশ্রয় বা খাদ্য কিছুতেই মিলত না নিকটে বা কোথাও। আমার ভয় করতো না বললে সত্যিই অপলাভ করা হয়। 7 মাইল দূরে কেরু কোচা নালার ধারে বেলা একদম পড়ে আসতো। অন্ধকার দেখাতো পাহাড়ি ঢালুর ঘন শাল জঙ্গল। বড় বড় আসান গাছগুলো দেখাতো যেন ভূতের মতো। শুকনো পাতার শব্দ শুনলে মনে হতো বাঘ বেরোচ্ছে। প্রত্যেক বাঁকে মনে হতো আধো অন্ধকারে বুনো হাতি রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, সাইকেলের সঙ্গে তাল লাগাবে বুঝি। তবুও যেতে হয়েছে বাধ্য হয়ে। একদিন সম্বর হরিণের একটা দলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আর দেখতাম বন মোড়ক ছটফট করে রাস্তার সামনে এসে উড়ে গেল। দেখতাম ময়ূর রাস্তা পার হয়ে এদিকের বন থেকে ওদিকের বনে যাচ্ছে। দেখতাম দু একটা কোতরা সরু সরু পায়ে ভর দিয়ে পালাচ্ছে, যেন কোনো হিংস্র জানোয়ার চোখেই পড়েনি। কিন্তু কোনো হিংস্র জানোয়ার চোখে পড়েনি। দিন 15 কাটলো। দুপুরবেলা একদিন পাহাড়ের নিচে টেপায়ার উপর টেবিল জড়িয়ে জরিপের নকশা করছি, এমন সময় কোথা থেকে একখানা পাথর গড়িয়ে এসে পায়ে ভীষণ চোট লাগলো। দুটো আঙুল ছিঁচে রক্ত পড়তে লাগলো। আমি দু হাতে পা চেপে তক্ষণে বসে পড়লাম। তখনও দাঁড়াবার ক্ষমতা ছিল না। কিছুটা দূরে কুলিরা কাজ করছিল। ওরা ছুটে এলো। ওদের মধ্যে একটা মেয়ে তাড়াতাড়ি নিজের আঁচল ছিঁড়ে আমার পাটা বেঁধে দিলে। আমি সেখান থেকে উঠতেই পারলাম না। যখন অতি কষ্টে উঠলাম, তখন দেখি সাইকেল চালিয়ে যাওয়ার ক্ষমতা হারিয়েছি। বেলা গেল, সূর্য ঢলে পড়ল বনের উপারে। ফেলেছিল এই মাঘ মাসের মাঝামাঝি। শীতও তেমনি নামলো সেদিন সূর্য বিধান নেওয়ার সঙ্গে সঙ্গেই। আমি পড়লাম মহা বিপদে। কুলির দল তো একটু পরেই পালাবে। বন বিভাগের লোকেরা আমাকে সহানুভূতির চোখে দেখে না, ওই নিকোডিমের ভয়ে। ওদের তাঁবুতে আমার প্রবেশ নিষেধ। তাহলে আমি এখন যাই কোথায়? কুলিরা কাজ শেষ করে দলে দলে পাহাড়ের ওপর রাস্তা বেয়ে বলিবাগ গ্রামের দিকে চলল। আমার অবস্থা কি তা অনেকেই জানে না। কাকে বা বোঝাই, কি বা বলি? ও ভাষা তেমন আয়ত্ত করতেও পারিনি, দু একটা কথা ছাড়া। এমন সময় সেই কুলির দল আমার সামনে দিয়ে নিচে থেকে উপরে উঠছে। কাজ করতে করতে ওরা রাস্তায় নিচের দিকে নেমে গিয়েছিল। আমার কাছে যখন দলটি পৌঁছেছে, তখন একটি মেয়ে দল ছেড়ে গিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। দেখলাম ওর দিকে। এই মেয়েটি তো আমার পায়ে শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিল। আরও মনে হয়েছিল নিকোডিম এই মেয়েটিকে গিয়ে সেদিন ধাক্কা মেরেছিল। যখন ও আমার পায়ে শাড়ির আঁচল ছিঁড়ে বাঁধলো, তখন যন্ত্রণার চোটে কারণ মুখ ভালো করে দেখার মতো অবস্থা আমার ছিল না। তখন চিনিনি। ও বলল, জুম্পে। আমি ঘাড় নেড়ে বললাম, বুঝিনি ও কথা। আমার হাত দিয়ে দেখালাম পায়ের ঘা। ওর মুখের দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিলাম আমি সাইকেলে উঠতে পারবো না, পায়ে ব্যথা। এতদিন পরেও একটা কথা আমার মনে আছে। মেয়েটির বড় বড় কালো চোখে সেই অদ্ভুত স্নেহ আর সহানুভূতিতে ভরা চাহনি। সেই চাহনি কখনো ভুলব না। আমি এদের কাছে আশা করিনি এরকম চাহনি। কেননা বাংলাদেশ থেকে নতুন এসছিলাম। বন্য জাতিরা মানুষই না, ওসব কিছু কিম্ভূতকার জীব, এই ছিল আমার ধারণা ওদের সম্বন্ধে।
তাদেরই একটি মেয়ের চোখের চাউনি মধ্যে দিয়ে আমারই মা বোন উঁকি মারবেন, একেবারে সুস্পষ্টভাবে উঁকি মারবেন, দেখার আগে তা বিশ্বাসই হতো না। আমি সত্যি বিস্মিত হয়েছিলাম। তার চেয়ে বিস্মিত হবার কারণ ঘটল যখন সে এসে আমার হাত ধরে তোলার চেষ্টা করে বললে, নাকি ওকু দেই সানা জম্পে। আমি ঠেলে উঠলাম, দাঁড়ালাম অতি কষ্টে। কি বলছে মেয়েটা, কি প্রশ্ন? ঘাড় নেড়ে বোঝালাম বুঝি না ওর কথা। তারপর মেয়েটি যা বললে তা যে কত বিস্ময়কর হয়েছিল তখন আমার কাছে। আমার চারপাশে ঘিরে ওরা দাঁড়ালো এসে, দু তিনজন শক্ত করে আমার বগল আর হাত ধরলে, মেয়েটিও ধরেছে ডান হাত। চললাম ওদের সঙ্গে। আমাদের পেছনে পেছনে একটা মেয়ে সাইকেলখানা ঠেলে নিয়ে আসতে লাগলো। জঙ্গলের ধারে বলিভা গ্রামের একটি ঘরে আমায় নিয়ে এলো। পরে গৃহস্বামীর সঙ্গে আলাপ হয়েছিল। তার নাম মাকাহো, বলিভা গ্রামের মণ্ডল। শালকাঠের খুঁটি ও আড়া লাগানো একখানা কুড়ি ঘর, না তার জানলা না দরজা। ঘরের সামনে শালকাঠের তক্তা সোজা করে পুঁতে বেড়া দেওয়া। ওই রকম ঘরে কখনো বাস করিনি। তেমনি শীত এখন এই বনের মধ্যে গ্রামে। চিহার লতার ছালের দড়ি দেওয়া ছাওয়া একখানা খাটিয়াতে ঘরের চরকায় কাটা মোটা সুতো দিয়ে বোনা একখানা চাদর পেতে দিলে এই শতযন্ত্রের মতন পুরু। সেই মেয়েটি আমাকে শুয়ে রেখে চলে গেল। সবাই চলে গেল। আমি একা একা ঘরের মধ্যে শুয়ে শুয়ে শাল কাঠের মোটা মোটা আড়া লক্ষ্য করতে লাগলাম। সেই জন্য শাল কাঠের আড়ার কথা আমার বড় মনে আছে। অসহায় অবস্থায় চুপ করে শুয়ে আছি এই বন্য গ্রামে, বন্য জাতিদের মধ্যে। কি আমার উপায় হবে এখানে? কি করি এখন? এমন 17 হাত জলের তলায় পড়ে যাব বিদেশে এসেও তা ভাবিনি কখনো। ভয় হলো। এই ঘরে তো দরজা নেই, নিকটেই বন। গভীর রাত্রে বাঘ ভাল্লুক ঘরে ঢুকবে না তো? প্রায় 2 ঘন্টা কেটে গেল। অন্ধকারেই শুয়ে আছি। বাইরে কিন্তু চাঁদনি রাত, তবে শুক্লপক্ষর প্রথম দিক। জ্যোৎস্নার তেমন জোর নেই। আকাশে মেঘ হওয়ার জন্য সেটা হতে পারে, কিন্তু আমার ততটা মনে নেই। হঠাৎ দৌড় দিয়ে কে ঢুকলো, কবাটবিহীন দৌড়, যে কেউ আসতে যেতে পারে। চমকে উঠে বললাম, কে? মৃদু নারী কণ্ঠে উত্তর এলো, চম্পু। মেয়েটি আমার ভাষা বুঝিনি, সুতরাং আমার প্রশ্নের সুরে স্বভাবত তার মনে হয়েছে ঘরে কে ঢুকলো তাই আমি জিজ্ঞেস করছি। সুতরাং সে তার নাম বলেছে। এই প্রশ্নোত্তরের অভিনবত্বের জন্য ওই চম্পু নামটা হঠাৎ এমন মিষ্টি লাগলো। অনার্য নামটা নয় বলে বোধ হয়, কারণ আমি জানি এই অঞ্চলে মেয়েদের নামের মধ্যে কমনীয়তা খুঁজতে গেলে বড্ড নিরাশ হতে হবে। ভাষাটা জানি নে, সুতরাং চম্পু নামটার ওপর একটা সম্পূর্ণ বাক্যের জোর দিয়ে আবার প্রশ্ন করলাম, চম্পু? হই, অর্থাৎ হ্যাঁ। খিদে পেয়েছে? সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে খাওয়ার অভিনয় করলাম। মেয়েটি হেসে ঘর থেকে বার হয়ে গেল। আধ ঘন্টাটা পরে অনেকগুলো शकरकंद আলু সিদ্ধ শালপাতায় জড়িয়ে নিয়ে এলো। চা খাবার বড় ইচ্ছে ছিল, কিন্তু এই মেয়েটিকে তা বোঝানো আমার কাছে দুঃসাধ্য। জ্ঞানে সে প্রসঙ্গ উত্থাপন করলাম না। মেয়েটি তখন চলে গেল। তারপর আধ ঘন্টা পরে এসে ঢুকলো। শাল কাঠের আগুন জ্বালিয়ে দিলে ঘরের ঠিক মাঝখানে। একটা তুলোর লেপ দিয়ে আমায় গেল রাত্রি গায়ে দেবার জন্য। আমি প্রশ্নের সুরে বললাম, চম্পু, একটি মাত্র কথাই জানি, যতক্ষণ এবং যত রকম হবে সম্ভব এই কথারই সদ্ব্যবহার করি। মেয়েটি একবার হেসে ফেললে আমার দিকে তাকিয়ে, বলে, হই। আমার হো ভাষা দৌড় বোধহয় সে বুঝতে পেরেছে। ঘরে আগুন জ্বললে আমি চম্পুকে ভালো করে দেখতে পেলাম। এই সেই মেয়েটি যাকে নিকোডিম ধাক্কা মেরেছিল। বেশি বয়সও নয়, 15-16 বেশি হবে না। সুন্দর মুখশ্রী। এই বন্য দেশে এমন মেয়ে আছে জানতাম না। যেমন সুন্দর দেখতে, তেমনি তীক্ষ্ণ বুদ্ধি। বাংলাদেশের যে কোনো স্কুল কলেজের মেয়েদের মতোই। একটু পরে মাকাহো ঘরে ঢুকলো। 50 ছাড়িয়েছে বয়স, এখনো দিব্যি সবল। মাকাহো ঘরে ঢুকে হিন্দিতে বললে, कैसा हो? আমি মহা খুশি হয়ে বললাম, বাঁচলাম। হিন্দি জানো দেখছি। বাংলা भी জানে, কিছুটা বুঝছে। বাহ বাহ, বেঁচে থেকো। তোমার নাম কি? বাঁকা হো। এই গ্রামের নাম কি? এ বলিবা আছে। শোনো মাকাহো, তোমাকে বাংলা শেখাই ভালো করে। এখানে আছে অনাবশ্যক ক্রিয়াপদ, বলবে বলিবা।
তা বললেই হলো, বুঝলেন? এরপর ওরকম আর বলবে না। মাকাহো আমার বৈয়াকরণিক আলোচনা বুঝলে না, না বুঝেই বিজ্ঞভাবে ঘাড় নাড়তে লাগলে। হিন্দিতে বললাম, চম্পু তোমার মেয়ে? না, ওর কেউ নেই, কেবল ওই বুড়ি দিদিমা ছাড়া। এই গায়ে ওদের বাড়িও নয়, করমপদা থেকে এসছে। করমপদা থেকে এসছে। ও ভালো মেয়ে। সবাই ওকে ভালো বলে। চম্পু মাকাহোকে কি বললে? মাকা আমার দিকে চেয়ে বললে, চম্পু বলছে এই গায়ে তোমাকে কিছুদিন থাকতেই হবে। হ্যাঁ? ওকে বলো এখানে দেখবে কি? চম্পু বলেছে ওই দেখবে। আমাকে রেঁধে কে খাওয়াবে? বলছে যা কিছু দরকার সবই করবে। শোনো, তোমায় বলছে এখন ঘুমিয়ে পড়ো, আমরা চাই। কাল সকালে তোমার পায়ে ওষুধ বেটে দেবে বলেছে। আমি চম্পুকে ধন্যবাদ দিচ্ছি, ও আমার বোনের মতো। ও বলছে তুমি ওকে নিকোটিমের হাত থেকে বাঁচিয়েছো। বলো, সে আমার কর্তব্যের কাজ, যা করা উচিত তাই করেছি। চম্পু বলছে কোনো ভয় নেই তোমার, তোমার পা ও সারিয়ে দেবে। তুমি যতদিন সেরে না ওঠো নির্ভাবনায় থেকো। তোমার কর্তব্য তুমি করেছো, ওর কর্তব্য ও করবে। সেই রাত্রির কথা আমি আজও ভুলিনি। ওরা চলে গেল, আমি একা শুয়ে রইলাম। নতুন জায়গা, বনের মধ্যে গ্রাম, দরজায় কপাট নেই। নানা রকম শব্দ বনের মধ্যে, সারা রাত গ্রামের অদূরেই নিবিড় অরণ্য। বন্য কুক্কুটের ডাক শুনছি, কোতরা ডাকছে, ঘুম আর আসে না। ঘরের মধ্যে পেছনে খসখস শব্দ। আমি অমনি চমকে থাকি, ভাবি কোথায় ভাল্লুকের পায়ের শব্দ। গভীর রাতে দূরে কোথাও বন্য হস্তির বিহিত কণ্ঠ কানে গেল। কত রকম ভয়ে যে রাতটা কাটলো। হঠাৎ ঘুমিয়েও পড়লাম একবারে ভোরবেলায়। জেগে উঠে দেখি রোদ এসে পড়েছে, বেলা হয়েছে। চম্পু এসে ডেকে উঠিয়েছে, বিছানার পাশে সে দাঁড়িয়ে আছে, হাতে ওষুধ বাটা। ও আমার পাটা বেশ ভালো করে টিপে টিপে দেখলে। একবার জোর করে টিপতে আমি যন্ত্রণায় ওহ করে উঠলাম। আমার মুখের দিকে চেয়ে বললে, জম্পে। পরে জেনেছিলাম ওর মানে পায়ে লেগেছে। আমি ঘাড় নেড়ে বললাম, ও বুঝি না। হাত দেখিয়ে বললাম, মুখ ধোয়ার জল আনতে। চপুর জল নিয়ে এলো। নতুন ওষুধ বাটা আমার পায়ে লাগিয়ে দিয়ে একটা জামবাড়িতে কি একটা জিনিস আনলে, শাল পাতা দিয়ে ঢাকা। হাত দেখিয়ে বললাম, কি এতে? মান্তি। তার মানে বুঝলাম না। দেখি বাটি নিয়ে এসো। চম্পু আমার ইঙ্গিত বুঝে বাটিটা নিয়ে এলো। ওহরি, এক বাটি ভাত। আঙুল দেখিয়ে বললাম, এই তোমাদের মান্তি? চম্পু হেসে প্রায় গড়িয়েই পড়ে আর কি। সে আমার ভাষা জ্ঞানে দৌড় বুঝে নিত, আমি বুঝে নিতাম ওর। সেই ঘরে কেটেছিল 10 দিন। চম্পুকে সেবাটাই করেছিল এই 10 দিন। ভাষা না বুঝলেও আমি বুঝতাম ওর ভালোবাসা, নয়নের স্নেহ দৃষ্টি বুঝতাম। আমি ওর হাত দুটো ধরে একবার আবেগের মাথায় বলেছিলাম, চিরকাল মনে থাকবে তোমার কথা চম্পু, কখনো তোমায় ভুলবো না। চম্পু কিচ্ছু চাইনি আমার কাছে, যা চেয়েছিল সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। এমনি দুর্লভ মন ছিল ওর। আমিও তখন গরিব, তবুও আসবার সময়, সাইকেলে উঠবার সময় ওকে আমার হাত ঘড়িটা দিতে গিয়েছিলাম। ও কিন্তু নেয়নি। আমার জামার বোতাম দেখিয়ে বললে, ওটা দেবে? মাকাহোকে বললাম, বুঝিয়ে দাও, আরে ওটা সোনার নয়, পিতলের ওপর গিল্টি করা, আর দাম 6 আনা। ও নিয়ে কি হবে? চম্পু শুনলে না, বলে, না, ওই বোতামই নেবে। সরল হো বালিকা, যা চাই তাই দিলাম। 6 আনা পয়সার 4টে পিতলের বোতাম। অনেক দিনের কথা হয়ে গেল। মধ্যে অবস্থা তখন দিনগত খুব খারাপ হয়ে গেল। রাস্তায় কন্ট্রাক্টারি করতে গিয়ে গড়বাই নালা সিমেন্টের সেতু দুবার জলের তলে ভেঙে গেল। 3,500 টাকা আমার পুঁজি নিয়ে বেরিয়ে গেল। সারা জীবন অতিষ্ঠ হয়ে উঠল পাওনাদারদের অত্যাচারে। তখন সামনে দেখলাম সর্বশান্ত হওয়ার পথ জেলের ফটক পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। কতবার তখন ভেবেছি সব ফেলে পালিয়ে যাব ওই বলিবা গ্রামে মাকাহোর বাড়ি। সেই ঘন অরণ্যে শাল ফুলের আলস্য মাখানো দিনগুলোতে চম্পু হোর সঙ্গে নীরব ভাষার কথোপকথনে, সেই নির্জন রাত্রিগুলোর নিবিড় মোহতে। বছরের পর বছর কেটে গিয়েছিল। বাড়ি গাড়ি করেছিলাম, বড়লোক হয়েছিলাম। চম্পুর দেখা পাইনি আজকার দিনটির ছাড়া। কিন্তু এ কোন চম্পু? এ ইংরেজি বলে, মোটর চড়ে, সবাই হিন্দিতে বক্তৃতা দেয়। সেই সরল বালাকে এর মধ্যে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তবুও উদ্গ্রীব হয়ে রইলাম সন্ধ্যার জন্য। এলিসা বা কুই এলেন সন্ধ্যার একটু পরে।
কেউ ছিল না ঘরে। বললাম মনে পড়ে? হেসে বললে সব। জব্বু তোমার কাহিনী কেউ বিশ্বাস করবে না, আমি জানি, তাই না জানলে অবিশ্বাস করতাম। কি করে এমন হলো? বলিবা ছাড়লে কেন, লেখাপড়া শিখলেও বা কোথায়? সে বললে 10 মিনিটের জন্য এসেছি, অন্য সময় শুনবে। মিশনারি স্কুলে ম্যাট্রিক পাস করি আমাদের গ্রামের হো পাদ্রি আমাকে রাঁচি নিয়ে যায়। মাকা মারা গেল, কেউ ছিল না গায়ে, কে আর আশ্রয় দেবে? রাঁচিতে বললে খ্রিস্টান হয়ে গেলে সব সুবিধা করে দেবে। সত্যি বলছি, এখনও সব ফেলে চলে যেতে ইচ্ছে করে ওই বলিবা গায়ে। অগস্ট আন্দোলনের পরে জেলে বসে শুধুই বলিবার কথাই ভাবতাম। আমি বললাম, আর কোনো কথা মনে পড়তো না? চম্পু কৃত্রিম রাগের সুরে বললে, না, কি কথা মনে পড়বে? মান রেখে কথা বলতে শেখো। জানো আমি কে? আমি পাল্টা রাগের সুরে বললাম, বেশ, দাও দাও আমার বোতাম ফেরত। চম্পু খিলখিল করে হেসে বললে, কাল আসবো, মোটর দাঁড়িয়ে আছে, একটা ছুতো করে এসছি। তারপর একটু থেমে সে বললে, বোতাম নিয়ে আসবো, হারাইনি। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।